ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। মায়রা ইরফানের দিকে চেয়ে মৃদুর স্বরে বলে, আপনি রাগ করেছেন কেন শিশওয়ালা? ইরফান মৃদুর স্বরে বলে, গাড়িতে বসো। মায়রা ঢোক গিলে বলে, আপনাদের দুই বন্ধুর মাঝে কি আমাকে নিয়ে ঝামেলা হয়? ইরফান শক্ত কণ্ঠে বলে, থাপ্পড় খেতে চাইছো? রাগিও না আমায়, ফার্স্ট বসো। মায়রা এসব ভাবনা রেখে বলে। আপনি? ইরফান মায়রাকে ঠেলে সিটে বসিয়ে দেয়। এরপর গাড়ির দরজা শব্দ করে লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে। সময় নষ্ট না করে গাড়ি স্টার্ট দেয়। মায়রা দ্রুত ইরফানের দিকে এগিয়ে গিয়ে বলে, কোথায় যাচ্ছেন শিশওয়ালা? যাবেন না? আমার কথাটা একটু শুনুন। ইরফান চোয়াল শক্ত করে নেয়, গাড়ি ব্রেক কষে, বাঁ হাতে মায়রাকে টেনে তার কোলে বসায়। মায়রার মুখ চেপে রেগে বলে, আবার ওখানে যাবি? এই, তোরা আমার মাথা ঠান্ডা রাখতে দিবি না বলে মিশনে নেমেছিস? মায়রা তার মুখ থেকে ইরফানের হাত থেকে সরাতে চায়। ইরফান শক্ত চোখে তাকিয়ে আছে মায়রার দিকে। মায়রা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রার দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে মায়রার মুখ থেকে তার হাত সরিয়ে নেয়। মায়রা ভাঙা গলায় বলে, আপনি আমাকে অকারণে রাগ দেখাচ্ছেন কেন শিশওয়ালা? আপনি যে বলেছিলেন আর রাগ দেখাবেন না। ইরফান কেমন করে যেন তাকায় মায়রার দিকে। একটু পর ইরফান মায়রাকে দু হাতে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। মৃদুস্বরে বলে, সরি, তোমার বডিতে এসব কিসের বার্ড ফ্লাওয়ার? অ্যান্ড এখানে কেন এসেছো? অ্যান্ড নাসিম? একটু বলে থেমে যায় ইরফান। নাসিমের কথা ভাবতেই প্রচণ্ড রাগ উঠছে তার। সে বারবার মায়রার দিকে তাকিয়ে রাগ নেবাচ্ছে, যেমন তেমনি নাসিমের মায়রার আশেপাশে ছিল ভাবতেই ঠান্ডা মেজাজ গরম হয়ে যাচ্ছে। রাগ থেকেই মায়রাকে গায়ের সর্বশক্তি দিয়ে মায়রাকে নিজের সাথে চেপে ধরে। মায়রা চোখ বুঝল, ইরফানকে সে বুঝল, কিছু বলল না। ডান হাত ইরফানের পিঠে রেখে মৃদুস্বরে বলে, আপনি জানেন শুদ্ধ ভাইয়ার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সে অ্যাক্সিডেন্ট করেছে। ওই আপুটার অবস্থা একটু ভালো না শিশওয়ালা। মায়রার কথা শুনে ইরফান মায়রাকে ছেড়ে দেয়। অবাক হয়ে তাকায় মায়রার দিকে। মায়রা চোখ জোড়া ভেজা, ভাঙা গলায় বলে, সামিয়া আপুর ওখানে নিয়ে যাবেন শিশওয়ালা? নিয়ে চলুন না। ইরফান ছোট করে বলে। পরে নিয়ে আসবো। কথাটা বলে গাড়ি স্টার্ট দেয়। মায়রা অসহায় চোখে তাকায়, তবুও স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরে আনবে বলেছে যখন, তখন আনবে। আপনার পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, চাইলে দেখা করতে পারেন। ডক্টরের কথায় নাসিম দ্রুত মাথা তুলে তাকায়। সামিয়ার কথা মনে পড়তেই সে দ্রুত পায়ে উটি রুমের দিকে এগিয়ে যায়। ভেতরে গিয়ে দেখলো সামিয়া মেয়েটি কেমন যেন ছটফট করছে। নাসিম ঢোক গিলল। সামিয়ার মুখ দেখলে তার বারবার শুদ্ধর কথা মনে পড়ছে। সামিয়া এমন ছটফট করছে কেন? নাসিমের কেমন যেন ভয় লাগলো। সামিয়া তার লালিত চোখ জোড়া মিলিয়ে নাসিমের দিকে চেয়ে কিছু বলতে চাইছে যেন। নাসিম দ্রুত পায়ে এগিয়ে এসে সামিয়ার পাশে দাঁড়ায়। সামিয়া বহু কষ্টে আদো আদো স্বরে বলে, ভাইয়া, আপনার রিং। এটুকু বলে থেমে যায়। নিঃশ্বাস নিতে পারছে না মেয়েটি। নাসিম বোধহয় বুঝেছে সামিয়ার কথা। তার ভীষণ খারাপ লাগছে এই মিষ্টি মেয়েটার এমন অবস্থা দেখে। নাসিম মৃদুস্বরে বলে, আমি তো তোমাকে বলেছি এজ অল ফ্রেন্ড, আমি তোমাকে হেল্প করেছি, তোমার কি কষ্ট হচ্ছে? কথাটা বলে নাসিম খেয়াল করলো সামিয়া হঠাৎই কেমন স্থির হয়ে যায়। নাসিম ভ্রু কোঁচকাল, ডক্টরের দিকে তাকিয়ে বলে, ওকে কি কোনো ইনজেকশন দিয়েছেন? ও শান্ত হয়ে গেল যে। আপনার ওর ট্রিটমেন্ট করান প্লিজ, টাকা নিয়ে চিন্তা করবেন না, কেমন? ডক্টর সামিয়ার মুখের উপর কাপড় টেনে দিয়ে ব্যথিত স্বরে বলে, শি ইজ ডেড। কথাটা শুনতেই নাসিম বিস্ময় দৃষ্টিতে তাকায় ডক্টরের দিকে। দৃষ্টি ঘুরিয়ে সামিয়ার উপরে টানা সাদা কাপড়টির উপর নজর বোলায়। তার চোখের সামনে ভেসে উঠল সামিয়া বেশ কিছুক্ষণ আগে তার সামনে 500 টাকার নোট বাড়িয়ে দিয়ে হেল্প চেয়েছিল, অথচ সেই মেয়েটি আর নিঃশ্বাস নিচ্ছে না। নাসিম কেমন নির্জীব চোখে চেয়ে রইল। খেয়াল করলো সামিয়ার বাঁ হাত বেড থেকে নেমে অনেকটা ঝুলে আছে। হাতের ফাঁক থেকে একটি কাগজ পড়ে গেল। নাসিম নিচু হয়ে কাগজটি কুড়িয়ে নিল। কাপা হাতে 3টি ভাঁজ খুললে প্রথমে চোখে পড়ে, প্রিয় শুদ্ধ সাহেব। নাসিম চিঠিটায় চোখ বুলায়। পুরো লেখাটুকু পড়ে তার গলায় কাটা বিঁধল কেন যেন। কাগজটি ভাঁজ করে পকেটে রেখে দেয়। দু হাতে তার মুখে হাত বোলায়। ঠিক কতক্ষণ যে এভাবে বসে থাকলো জানে না। সামিয়ার হাতটার দিকে চেয়ে থাকলো বেশ অনেকক্ষণ। এরপর কাপা হাতে সামিয়ার হাত ধরে ধরা গলায় বলে, তোমাকে ভালো বন্ধু হিসেবে পাওয়ার আক্ষেপ থেকে গেল সামিয়া।
বাড়ি ফিরে মাইরা ইরফানকে অনেকক্ষণ থেকে বলছে সামিয়ার খবর নিতে। মেয়েটি কতগুলো ধমক খেয়েছে, আবার ইরফানকে বুঝিয়েছে। ইরফান সবশেষে মাইরার কথা ভেবে তার সব রাগ জেদ সরিয়ে রেখে নাসিমের নম্বরে কল করে। উপাস থেকে নাসিমের ভারী গলা ভেসে আসে। ইরফান, মেয়েটি মারা গিয়েছে রে। নাসিমের কথাটা শুনে মাইরা ইরফান দুজনের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়। ইরফান ঢোক গিলে বলে, হোয়াট? নাসিম কথা বলতে পারে না। মেয়েটি তার চোখের সামনে মারা গিয়েছে। এই তো আজকেই দেখা হলো মেয়েটির সাথে। নাসিম তাকে হয়তো কথার কথা বন্ধু বলেছিল, কিন্তু মেয়েটি থেকে গেলে তাদের মাঝে বন্ধুত্ব হতো না। মাইরা দু হাতের মাঝে মুখ ঠেকিয়ে ফুপিয়ে ওঠে। ইরফান কল কেটে দ্রুত মাইরাকে আগলে নেয় তার সাথে। মৃদুস্বরে বলে, খাচ্ছ কেন বার্ডফ্লাওয়ার? তুমি তো তাকে সেভাবে চিনতে না। মাইরা ফোপাতে ফোপাতে বলে, আমার অনেক ফ্রেন্ড হয়েছে শিশওয়ালা, কিন্তু এমন মেয়ের সাথে কখনো পরিচয় হয়নি যার বাবা মা নেই। সামিয়া আপুই একমাত্র ছিল যার বাবা মা কেউ ছিল না। আমি জানি বাবা মা না থাকলে কিভাবে বড় হতে হয়। আমার তো সামিয়া আপুকে নিজের বোন মনে হতো। সামিয়া আপু হয়তো তার দুঃখ আমাদের বলেনি, কিন্তু আমি জানি সে অনেক দুঃখ নিয়ে বড় হয়েছে। আপুটা কোথায় হারিয়ে গেল, আমার খুব কষ্ট হচ্ছে। নাসিম সামিয়ার বাড়ির মানুষদের কোনোভাবে খোঁজ নিয়ে তাদের খবর দেয় সামিয়ার ব্যাপারে। এরপর সে নিজেই সামিয়াকে নিয়ে অ্যাম্বুলেন্স করে সামিয়াকে গ্রামেতে নিয়ে আসে। তখন সন্ধ্যা পেরিয়েছে। মাইরা ইরফানের সাথে এসেছে শুদ্ধের বাড়িতে। সে মূলত সামিয়াকে দেখার জন্য এসেছে। মাইরা ভেতরে এসে ফারাকে দেখে অবাক হলো। ফারা এখানে জানতো না। এদিকে ফারা হঠাৎ মাইরাকে দেখে খানিকটা অবাক হয়। ফারা শুদ্ধ ভার্সিটি থেকে ফিরে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। খুব বেশিক্ষণ হয়নি তারা এসে পৌঁছেছে। শুধু তাকে বাড়িতে রেখে কি যেন কাজে বেরিয়ে গিয়েছে। বলেছে ফিরতে একটু লেট হবে। টিনা বেগম মাইরাকে দেখে অবাক হলো না। এই তো আধা ঘন্টা খানেক হবে সে সামিয়ার খবর পেয়েছে। গ্রামে আনা হয়েছে সামিয়াকে। গ্রামে যে কোনো খবর এমনিই ছড়িয়ে যায়। টিনা বেগম মলিন মুখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা এগিয়ে গিয়ে টিনা বেগমকে জড়িয়ে ধরে ফুপিয়ে উঠে বলে, আম্মা জান, সামিয়া আপু। ভদ্রমহিলা মাইরাকে জড়িয়ে ধরে। চোখের কোণে পানি। তার পেটে ধরা একটি মেয়েও না থাকুক, কিন্তু 3টে মেয়ে ছিল তার। মাইরা, সামিয়া আর ফারা। এদের সাথে তিনি মেয়ের মতো করে সময় কাটিয়েছেন। কখনো ভাবেননি এরা তার মেয়ে নয়, কিন্তু সামিয়া মেয়েটাকে তিনি নিজের অজান্তে কষ্ট দিয়ে দিয়েছিলেন। আর আজ হঠাৎই সামিয়ার মৃত্যুর খবর মানুষটাকে কেমন যেন নির্জীব করে দিয়েছে। টিনা বেগম মাইরাকে ছাড়িয়ে তার ঘরের দিকে যেতে যেতে বললেন। মাইরা নাক টেনে সম্মতি দেয়। ইরফান এগিয়ে এসে মাইরার গালে হাত দিয়ে বলে, ডোন্ট ক্রাই বার্ডফ্লাওয়ার। মাইরা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান দু হাতে মাইরার মুখ মুছিয়ে দিয়ে মৃদুস্বরে বলে, ইটস রুল। তুমি কান্না অফ করো বার্ডফ্লাওয়ার। মাইরা নাক টানল। ফারা বোকা চোখে চেয়ে আছে মাইরার দিকে। তার শাশুড়িকে দেখেও ফারা অবাকের সীমা চূড়ায়। সে আসলে বুঝতে পারছে না কি হয়েছে। এগিয়ে এসে বলে, কি হয়েছে মায়েরা? মাইরা ঘাড় বাঁকিয়ে ফারার দিকে চেয়ে বলে, এই গ্রামে আমার একটা আপু মারা গিয়েছে, ফারহা আপু। ফারা মন খারাপ করে বলে। ও, মাইরা ইরফানের উদ্দেশ্যে বলে, আপনি ঘরে যান, আমি আম্মা জানের সাথে আপুকে দেখতে যাব। টিনা বেগম মাইরা আর ফারাকে নিয়ে সামিয়াদের বাড়িতে এসেছেন। চারপাশে অনেক মানুষ। টিনা বেগম এগিয়ে গিয়ে সামিয়ার খাটিয়ার পাশে বসে। আশেপাশে সামিয়ার বয়সী কিছু মেয়ে, সাথে সামিয়ার মামি মামা, শহরে যাদের বাড়ি সামিয়া ছিল তার কাকা কাকি, সকলের চোখে পানি। সামিয়ার কাকার মেয়ে সীমা, যার সাথে সামিয়া এই 1 বছর ছিল, মেয়েটি সবচেয়ে বেশি ভেঙে পড়েছে। সে এখন ওই বাড়ি একা একা কী করে থাকবে? সামিয়ার দুটো দুঃখের কথা না শুনে তার দিন কিভাবে পার হবে? সে সামিয়াকে আর কথা শোনাবে না, বলবে না? সামিয়া তাকে পাল্টা জবাব দিবে না? আমি পারবো না রে। কথাগুলো ভেবে সীমার দলা পাকিয়ে কাঁদতে ইচ্ছে করল। টিনা বেগম সামিয়ার মুখের উপর থেকে কাপড় সরিয়ে দেয়। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ডান হাত সামিয়ার গালে বুলিয়ে মৃদুস্বরে বলে, মাইরা আর ফারা পাশাপাশি দাঁড়িয়ে আছে। মাইরা চোখ জোড়া ভেজা। ফারা আশপাশ থেকে দৃষ্টি নামিয়ে যখন মাথা নিচু করে তাকায়, সামিয়ার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। ফারা বিস্ময় চোখে তাকায়। সামিয়াকে সে ভুলে যায়নি। এটা তো সেই মেয়ে যার সাথে শুদ্ধর বিয়ে ঠিক করেছিল শুদ্ধর মা।
ফারা এত খারাপ লাগলো মেয়েটার জন্য। তার পাশ থেকে কে যেন ফিসফিসিয়ে বলে, আমার মনে হয় সামিয়া আত্মহত্যা করেছে। ওই যে আমাদের গ্রামে শুদ্ধ নামে যে ছেলেটি ছিল, ওর জন্যই তো ওই মেয়েটিকে বিয়ে ঠিক করেছিল না? এখন আত্মহত্যা করেছে হয়তো, আর নাম দিয়ে অ্যাক্সিডেন্ট। একদম ঠিক বলেছিস। কথাগুলো কেউ একদম ফারার পাশে দাঁড়িয়ে আলোচনা করছিল। কথাগুলো শুনতে পেয়ে ফারার মাথা কেমন ঘুরে উঠল। সামিয়ার ফ্যাকাশে মুখটার দিকে কতক্ষণ চেয়ে থাকলো। তার কেমন রিয়েকশন দেওয়া উচিত সে বুঝতে পারছে না। মেয়েটির তার শুদ্ধর জন্য বিয়ে করতো না? শুদ্ধর জন্য কি কোনোভাবেই অবস্থা? ফারার কেন যেন কষ্ট হলো। সে কি এই মেয়েটিকে অনেকটা কষ্ট দিয়ে দিয়েছে শুদ্ধ জীবনে এসে? কিন্তু সে আর শুদ্ধ একে অপরকে ভালোবাসে, তবুও ফারার চোখ জোড়া ভিজল। মেয়েটি শুদ্ধর জন্য এত কষ্ট পেল কেন? শুধু তো তার স্বামী। ফারা মাইনাকে বলে তার খারাপ লাগছে, তাই বাড়ি যাচ্ছে। এইটুকু বলে দ্রুত জায়গাটা প্রস্থান করে। সে জানে না তার কেন এত খারাপ লাগছে। কিছু দূর গিয়ে দেখল শুদ্ধ তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ফারা রাতের অন্ধকারে কোনো দিক না তাকিয়ে শুদ্ধর দিকে দৌড় দিল। শুধু তোমার কলিং বেল চেপেছে। তখনই পেছন থেকে শব্দ পেয়ে পিছু ফিরে তাকালে ফারাকে এভাবে দৌড়ে আসতে দেখে অবাক হয়। কয়েক পা এগিয়ে যেতেই ফারা দৌড়ে এসে শুদ্ধকে জাপটে ধরে। শুদ্ধ অবাক হয়, সাথে চিন্তিত। এত রাতে তার বউটা বাইরে কেন, আর এভাবে দৌড়েই বা আসছে কেন? যখন বুঝলো ফারা ফুপিয়ে কাঁদছে তখন ছেলেটা আর চিন্তিত হয়। দু হাতের মাঝে ফারার মুখ আগলে নিয়ে বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে ফারা, কাঁদছো কেন? পেছনে মায়রাকে দেখে অবাক হয়। মায়রা কখন আসলো? এসব ভাবনা রেখে শুদ্ধ মৃদুস্বরে বলে, কি হয়েছে মাইরা? মায়রা ঢোক গিল। ফারা শুদ্ধকে ছেড়ে শুদ্ধর হাত ধরে গেটের সামনে দাঁড়ায়। তখনই ভেতর থেকে ইরফান দরজা খুলে বেরিয়ে আসে। শুধু ইরফানকে দেখে ভ্রু কুচকে বলে, তুই তুই কখন আসলি? ইরফান বাইরে বেরোতে বেরোতে বলে, কিছুক্ষণ আগে। ফারা শুদ্ধর হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায়। শুদ্ধ ভীষণ অবাক হয় ফারহার ব্যবহারে, কিন্তু কিছু বলল না। ফারহার পিছু পিছু গেল। ইরফান বাইরে বেরিয়ে এসে মায়রার সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে বলে, আর ইউ ওকে? ফায়রা নাক টেনে বলে, আপনি কোথায় যাচ্ছেন? মসজিদে যাচ্ছিলাম। মায়রা চুপ করে ইরফানের দিকে চেয়ে রইল। ইরফান মায়রাকে টেনে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলে, সরি বার্ড ফ্লাওয়ার, আই নো তুমি ওই মেয়েটাকে দেখতে পাওনি বলে তোমার খারাপ লাগছে। আমি ভেবেছিলাম তোমাকে কিছুক্ষণ পর ওর সাথে মিট করাতে নিয়ে যাব, বাট একটু থেমে মায়রার মুখ তার দু হাতের আঁচলায় নিয়ে মায়রার চোখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, আই এম সরি লিটল গার্ল। মায়রা ভেজা চোখে ইরফানের দিকে চেয়ে বলে, নিয়তি বলে একটা কথা আছে জানেন শিশুওয়ালা? আসলে সামিয়া আপুর হায়াত এই পর্যন্তই ছিল। সামিয়া আপুর নিয়তি এমনই ছিল, তার নিয়তিতে ছিল না আমি বা তার আপন কেউ তার পাশে থাকুক, তাই সে একা একাই তার বাবা মায়ের কাছে চলে গিয়েছে। ইরফান মায়রার কপালে চুমু আঁকে। মায়রা নাক টেনে বলে, সামিয়া আপু শুদ্ধ ভাইয়ার জন্য অনেক কষ্ট পেত শিশুওয়ালা। আপনি জানেন সামিয়া আপু শুদ্ধ ভাইয়ার জন্য আর কাউকে বিয়েও করেনি, এমনকি অনেকগুলো বিয়ে ভেঙে দিয়েছিল। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়রার দিকে, অতঃপর বলে, তুমি কিভাবে জানলে? মায়রা সেদিন সামিয়ার কাজিনের থেকে শুনে নেওয়া কথাগুলো ইরফানকে বলল। ইরফান বলার মতো কিছু পায় না। সে একের পর এক অবাক হচ্ছে। এখানে কাকে দোষারোপ করবে? শুদ্ধ তো জানেই না সামিয়া তাকে ভালোবাসে। তাছাড়া শুদ্ধ ফারাকে ভালোবেসে নিজে কত স্ট্রাগল করেছে তারা ফ্রেন্ডরা দেখেছে। মাঝখান থেকে সামিয়ার জন্য ভীষণ খারাপ লাগলো তার। মায়রা ইরফানের বুকে মাথা রেখে বলে, নামাজের পর আপুকে কবর দেবে, আপনি জানাজায় যাবেন শিশুওয়ালা প্লিজ। ইরফান মায়রার মাথায় চুমু এঁকে মৃদুস্বরে বলে, যাবো বার্ড ফ্লাওয়ার, আর কাঁদবে না, ওকে? ফারা ঘরে এসে সেই থেকে ফুপিয়ে কাঁদছে। শুদ্ধ অসহায় চোখে চেয়ে আছে ফারার দিকে। কি হয়েছে তার পাখিটার? সে তো ভালো হাসি খুশি বউকে বাড়িতে রেখে গেল, বাড়ি এসে এমন করছে কেন? শুদ্ধ ফারাকে আগলে নিয়ে বলে, এই ফারা পাখি, কি হয়েছে বলো? আমি কি কোনো ভুল করেছি এজন্য কাঁদছো? ফারা ভেজা চোখে শুদ্ধর দিকে চেয়ে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। শুদ্ধ ফারাকে শক্ত করে জড়িয়ে নিয়ে বলে, আমিও আমার ফারা পাখিকে অনেক ভালোবাসি। তো এভাবে কাঁদলে আমার কষ্ট হয় পাখি। কি হয়েছে বলো আমাকে? ফারা নিজেকে সামলে আবারও বলে, তুমি আমাকে ভালো না বাসলে আমি তোমাকে চাইতাম না।
শুদ্ধ ফারার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকলো। এরপর মৃদু হেসে বলে, জানো ফারা, আমি ভার্সিটি লাইফে কখনো তৃপ্তি করে ঘুমাতে পারিনি, জানো ফারা। কারণ আমি জানতাম আমি তোমার বাবার স্ট্যাটাসে না যেতে পারলে তুমি অন্য কারোর বউ হবে। এই একটা ভাবনা আমার লাইফ থেকে ঘুম কেড়ে নিয়েছিল। একটু থেমে আবারও বলে, ইরফান বেশ ভালো স্টুডেন্ট ছিল, আমি খারাপ ছিলাম ঠিক তাও না। কিন্তু থাকে না, প্রতিটি মানুষের একটি লিমিটেশন। আমারও লিমিটেশন ছিল, আমি টপার হতে পারতাম না। এভাবে চললে কিভাবে হবে? আমি ভার্সিটি লাইফে রাতে কখনো 5 ঘন্টা ঘুমাইনি, প্রচুর পড়তাম। মাঝে মাঝে ইরফানরা বাইক রাইডে যেত, আমি মেসে থেকে যেতাম, পড়তাম। না পড়লে ফারা পাখিকে কিভাবে পেতাম বলো? কম ঘুমানোর অভ্যাস হয়ে গিয়েছিল। কথাগুলো বলে আবারও থামলো। এরপর ফারাকে ছেড়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলে, ফাইজ আমার বিজনেসে সাপোর্ট কখন করেছিল জানো? আমি ভার্সিটির লেকচারার হওয়ার পর। এর আগে আমাকে দেওয়া তার শর্ত ছিল আমি স্টাবলিশ হতে না পারলে তোমাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবে। ফারা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ গায়ের শার্ট খুলে রেখে ফারার সামনে দাঁড়িয়ে বলে, ফাইজ ভাই হিসেবে তার জায়গায় ঠিক। আমার তার প্রতি কখনো অভিযোগ ছিল না, এখনও নেই। তুমি আমার নিয়তিতে ছিলে, আমি পেয়েছি। কিন্তু ভীষণ ভালোবেসেছিলাম তোমায়, অনেকটা স্ট্রাগলও করেছি। তোমাকে আমি ফ্রিতে পাইনি ফারা পাখি, তাই তোমাকে ভালোবাসার কোয়েশ্চেনটা আর কখনো এভাবে করবে না, আমি কষ্ট পাই। কথাটা বলে শুদ্ধ ফারার দিকে চেয়ে মৃদু হাসলো। এরপর ওয়াশরুমে যেতে যেতে মিটিমিটি হেসে বলে, স্পেশাল আইসক্রিম এনেছি তোমার জন্য, খেয়ে বলবে কিন্তু কেমন। ফারা কিছু বলল না, অবাক হয়ে শুধু শুদ্ধকে দেখল। পরদিন বিকালে নাসিম আর তার মা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে, আর ঘন্টাখানেক পর তাদের ফ্লাইট। নাসিম মূলত ইরফানের সাথে সব ঠিক করতে বাংলাদেশে এসেছিল, কিন্তু ঘটনাটা উল্টো হয়ে গেল। সে এক বন্ধুকে ফেরত পেতে এসেছিল, অথচ এখানে এসে আরও একজনকে বন্ধু হিসেবে না পাওয়ায় আফসোসের পাল্লা বাড়ল। বেশ কিছুক্ষণ পর মেয়ে কণ্ঠে নাসিম বাম দিকে ফিরে তাকায়। অন্তরাকে দেখে অবাক হলো না। গতকাল সে অন্তরাকে কল করেছিল। অনেকদিন পর অন্তরার সেই আগের নম্বর খোলা পেয়ে কল করেছিল, টুকটাক কথা বলেছিল, এরপর এখানে আসতে বলে। অন্তরা এগিয়ে এসে নাসিমের মাকে সালাম দেয়, টুকটাক কথা বলে। এরপর নাসিমের মা খানিক দূরে গিয়ে বসলে নাসিম অন্তরার দিকে তাকায়। অন্তরা নিজেও তাকায় নাসিমের দিকে। দুজনেই কিছুটা বিব্রত বোধ করে। তাদের লাস্ট দেখা ছিল নাসিম অন্তরাকে বেশ কয়েকটা থাপ্পড় দিয়েছিল। নাসিম গলা ছেড়ে বলে, থাপ্পড়ের জন্য সরি বলবো না, ওটা তোর প্রাপ্য ছিল। কাজটা ঠিক করিসনি, ববিডল মারা যেতে পারতো। যেখানে তোর ক্রেডিট 50% থাকতো। আর বাবিডলের কিছু হলে ইরফান সত্যি পাগল হয়ে রাস্তায় ঘুরতো। তুই বাবিডলের কথা না ভাবলে আমাদের ফ্রেন্ড ইরফানকে কথাই একবার ভাবতি। অন্তরা দীর্ঘশ্বাস ফেলল, মৃদুস্বরে বলে, আমি তোদের কাছে অনেক খারাপ মেয়ে, তাই না? নাসিম অন্তরার দিকে চেয়ে বলে, খারাপ কাজ করে ভালো মেয়ের খেতাব কেউ পায়? অন্তরা মলিন হেসে বলে, ভালোবেসে তোর মতো মহান হতে অনেকেই পারে, কিন্তু ভালোবেসে খারাপ কজন হতে পারে? আমি না হয় বন্ধুদের খাতায় খারাপ মেয়ে হিসেবেই থাকলাম। পেছনের কারণটা যখন ভালোবাসা, তখন এই খারাপ হওয়ার উপদেশটুকুই আমার খারাপ লাগে না। একটু থেমে আবারও বলে, ইরফান তোকে এত কথা শোনায়, ইগনোর করে, তবুও তুই কেন ওর কথা ভাবিস কেন? নাসিম হাসলো, প্যান্টের পকেটে হাত রেখে বলে, আমাদের ফ্রেন্ডশিপ ছোটবেলার, তোর সাথে পরিচয় অল্প কয়েক বছরের, তাই তুই আমাদের চিনলি না। স্পেশালি ইরফানকে একটু চিনিস না? ইরফান বাবিডলের পিছে লাগার জন্য ওর আপন ফুফাতো ভাইকে হসপিটালের বেডে পাঠিয়েছিল 7 মাসের বেশি সময়ের জন্য। আর আমি ওর রক্তের কেউ না, তবুও সুস্থ সবলভাবে হেঁটে বেড়ায়। কানেকশনটা বুঝতে হবে। শুধু পেছন থেকে বলে, আরে এটা অন্তরা নাকি? কোনো গুহা থেকে বেরোলি? অন্তরা পিছু ফিরে শুদ্ধকে দেখে মৃদু হেসে বলে। কেমন আছিস? শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, ফারা ওর সেকেন্ড শাশুড়ি ছাড়া ভালো নেই, আমার একটাই বউ। আমি কেমনে ভালো থাকি বল? তুই কেমন আছিস মা? এই তো আছি। হারিয়েছিলি কোথায়? তোর ছোট বোনের খোঁজ করতে করতে আমার বউটা আধমরা হয়ে গেল। অন্তরা দীর্ঘশ্বাস ফেলে বলে, চট্টগ্রামে ট্রান্সফার নিয়েছিলাম, ওখানেই ছিলাম।
আর নুসরাতের বিয়ে হয়েছে, অস্ট্রেলিয়াতে থাকে। শুদ্ধ মাথায় হাত দিয়ে বলে, আয় হায়, আমার বউ ছাড়া তার বান্ধবীর বিয়ে দিয়ে দিলি। বউটা তো তোদের দু বোনকে দিয়ে বাথরুমের কোমর পরিষ্কার করাবে রে। বাংলাদেশে বিয়ে দিলে হয়তো একটু ছাড় দিয়ে কাপড় ধুইতো। শুদ্ধর কথায় অন্তরা হাসতে হাসতে বলে, তুই আর ভালো হইলি না ভাই। নুসরাত আর কয়দিন পর বাংলাদেশে আসলে আমি ফারহার সাথে কন্ট্রাক্ট করব। শুদ্ধ হাসলো। অন্তরার ফোনে কল আসায় সে একটু সাইড দিকে যায়। নাসিম শুদ্ধর দিকে চেয়ে আছে। শুদ্ধকে দেখলে তার শুধু সামিয়ার কথা মনে পড়ছে। শুদ্ধ কি জানে না সামিয়া মারা গিয়েছে? ভাবনা অনুযায়ী বলে, তোদের গ্রামে গতকাল একজন মারা গিয়েছে জানিস? শুধু তার ফোনে ফারাকে মেসেজ পাঠাতে টাইপ করে। আর 20 মিনিট পর আসছি পাখি, ওয়েট। টাইপ করতে করতে শুদ্ধ বলে, হ্যাঁ, কয়েকজন মারা গিয়েছে শুনেছি। তুই আমার গ্রামের মৃত্যুর হার বের করবি নাকি? নাসিম শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, তোর সাথে একজনের বিয়ে ঠিক হয়েছিল, তার কথা তোর মনে আছে শুদ্ধ? শুদ্ধ হেসে বলে। এই বউটা মারাত্মক জ্বালায়, বাট বহুত ভালো পাখি আমার। নাসিম আবারও বলে, তোর সাথে একজনের বিয়ে ঠিক হয়েছিল, তার কথা তোর মনে আছে শুদ্ধ? শুদ্ধ ফোন পকেটে রাখলো। নাসিমের কথায় সে ভাবুক হলো। বেশ কিছুক্ষণ কি যেন চিন্তা করে বলে, হ্যাঁ মনে আছে। নামটা কি যেন ছিল? স বা ছ দিয়ে নাম ছিল মেবি, ঠিক মনে পড়ছে না। শুদ্ধর কথায় নাসিম হেসে ফেলল শব্দ করে। শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, হাসছিস কেন? আর হঠাৎ তার কথা আজ করলি? নাসিম মৃদু হেসে বলে, এমনি, তোর জন্য ফারাহ অপেক্ষা করছে, যা। শুদ্ধ নাসিমকে জড়িয়ে ধরে বলে। সাবধানে যাস। নাসিম শুদ্ধকে জড়িয়ে বলল। মাঝে মাঝে আমার সাথে একটু দেখা করতে যাস তো ভাই। শুদ্ধ নাসিমকে ছেড়ে বলে, তুই তো শালা ব্রিটিশ হয়ে গেলি। ব্রিটিশদের মতো অত পছন্দ নয়, দেখা করতে হলে বাংলাদেশি হয়ে আসতে হবে। আমি বাংলাদেশি বলা, একটা ব্যাপার আছে না? নাসিম শুদ্ধর কাঁধে হাত রেখে বলে। আল্লাহ চাইলে আবার দেখা হবে, দোয়া করিস। শুদ্ধ আবারও নাসিমকে জড়িয়ে পিঠে দুটো থাপ্পড় দিয়ে আবারও নাসিমকে ছেড়ে নাটকীয় ভঙ্গিতে বলে, যা, দোয়া করে দিলাম তোর কপালে একটা দাজ্জাল বউ জুটুক, আর তোকে উঠতে বসতে লাথাবে আর বলবে, এই নাসিমা খালা, আমারে ভালোবাসছিস কিনা বল। শুদ্ধর কথা বলার ধরনে নাসিম শব্দ করে হাসল। শুদ্ধর কাঁধে থাপ্পড় মেরে বলে, দেখ ভাই, আমি সুস্থ সবল এক ছেলে, খালা বলবি না, একদম সহ্য হয় না। শুদ্ধ দাঁত কেলিয়ে হাসল। এরপর মৃদু হেসে বলে, এবার নিজের জীবনটা গুছিয়ে নে। নাসিম মলিন হেসে বলে, মায়ের জন্য একবার চেষ্টা করে দেখব, কিন্তু আমি জানি আমি সফল হব না। মৃদু হেসে বলে, চেষ্টা করবি বলেছিস, এটাই অনেক। নাসিম চোখ বুজে বলে, অসম্ভব ভাই। আচ্ছা এসব বাদ দে, ইরফান কোথায় রে? আমার সাথে দেখা করবে না, তাই না? শুদ্ধ মাথা নেড়ে বলে। জানি না, সাবধানে যা। এরপর শুদ্ধ তার বাইকের দিকে এগিয়ে যায়। পিছু ফিরে একবার অন্তরার দিকে তাকিয়ে বলে, এই মেরিমা, বাসায় আসিস? আমার বউ সেই রাতে, কিন্তু আমি তোর ছেঁড়া বেড়া রান্না খেতে চাই, তাই চলে আসিস। ডেটল সাবান দিয়ে হাত ধুয়ে আসবি, বুঝলি? শুদ্ধর কথায় অন্তরা চোখ মুখ কুচকে তাকিয়ে রইল। নাসিম মৃদু হাসল। শুদ্ধর দিকে চেয়ে রইল। শুধু জানতেই পারল না সামিয়ার কথাটা। নাসিম তার পকেট থেকে সামিয়ার চিঠিটা বের করে একবার সেদিকে তাকালো। এরপর সামনে তাকিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে হঠাৎই ডাকল। শুদ্ধ। শুদ্ধ বাইকে বসে পিছু ফিরে বলে, বল। নাসিম বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছু না, যা। শুদ্ধ ভ্রু কুচকে বলে, আবার আসিস। বুঝছি আমার সুখে তুই মারাত্মক কষ্টিত। হয় হয়, আমার ডিমান্ড এমনই। নাসিম কিছু বলল না। শুদ্ধ হাত দিয়ে বাই বলে বাইক স্টার্ট দেয়। নাসিম শুদ্ধর দিকে চেয়েই সামিয়ার চিঠিটি পকেটে রেখে দিল। কি দরকার চিঠিটি শুদ্ধকে দেয়ার? শুদ্ধ তার লাইফ নিয়ে ভালো আছে। সবচেয়ে বড় কথা, ফারাকে পেতে ছেলেটা নিজেই কত কষ্ট করেছে, কষ্ট পেয়েছে, এখন ভালো আছে। সেখানে সামিয়ার এইটুকু ব্যাপার শুদ্ধর লাইফে এন্ট্রি করানোর কি দরকার? ভালো থাকুক সকলে। তবে একটা কথা ভেবে নাসিমের সত্যিই খারাপ লাগলো যে মেয়েটা শুদ্ধর জন্য এত কষ্ট নিয়েই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সেই মেয়েটার ব্যাপারে শুদ্ধ কিচ্ছু জানে না, এমনকি নামটা ভুল পর্যন্ত ভুলে গিয়েছে। কিন্তু তাতে কি? এখানে তো শুদ্ধর দোষ নেই, বরং সে এক জীবনে ফারাকে ভালোবেসে কত কষ্ট করেছে সেসবের সাক্ষী তারা ফ্রেন্ড।
স্পেশালি সে আর ইরফান। ফায়েজ যে এখানে মোটামুটি একটা ভিলেনি ক্যারেক্টারই ছিল বলা যায়, তবে শুদ্ধ ফায়েজের দিকে কখনো আঙ্গুল তুলতে দেয়নি। সবসময় বলতো, ভয়েস একজন ভাই, ও ঠিক আছে, আমি ঠিক আমার ফারাকে আমার যোগ্যতা দিয়ে আমার ঘরে আনবো, তোরা শুধু দোয়া করিস। শুদ্ধর ভাগ্য ভালো ছিল, তাই সে কষ্ট করেছে যেমন, আল্লাহ তাকে দিয়েছেও তেমন। কিন্তু সে আর সামিয়ার নিয়তি একরকমই ছিল। নাসিম মলিন হেসে বিড়বিড় করে, তুমি আর আমি বানে ভেসে যাসা অপ্রয়োজনীয় খড়কুটোর মতো সামিয়া, যাদের দিকে মানুষ ফিরেও তাকায় না। তবে তুমি তো মুক্ত পেয়ে গেলে, কিন্তু আমি পেলাম না মুক্তি। ইরফান মায়রাকে নিয়ে বাইরে বেরিয়েছিল। রাকিব তাকে কল করে জানায় নাসিম আবারও বিদেশ চলে যাচ্ছে। ইরফান কথাটা শুনে তখনই এয়ারপোর্টের উদ্দেশ্যে গাড়ি ঘোরায়। প্রায় মিনিট 10-এর মাঝে এয়ারপোর্টের এসে পৌঁছায় ইরফান। গাড়ি থামিয়ে ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকিয়ে বলে, এখান থেকে বের হবে না, ওকে? মায়রা মাথা নাড়িয়ে বলে। আচ্ছা। ইরফান দু হাতের মাঝে মায়রার মুখটা নিয়ে মৃদু স্বরে বলে, বের হবে না এখান থেকে। তুমি গাড়ি থেকে বেরোলে আমি ভীষণ রেগে যাব, বাট আই ডোন্ট ওয়ান্ট দিস। মায়রা মৃদু হেসে বলে, বের হব না সত্যি। আপনি এত ভয় পান কেন? ইরফান মায়রার মুখে দৃষ্টি বুলিয়ে মৃদু স্বরে বলে, তোমাকে হার্ট করতে ভয় পাই বার্ড ফ্লাওয়ার। মায়রা কপাল চাপড়ে বলে, আপনি তো আমাকে হার্ট করেন না। ইরফান ছোট করে বলে। করে ফেলি। কথাটা বলে মায়রাকে ছেড়ে গাড়ি থেকে বেরিয়ে যায়। যেতে যেতে আবারও গম্ভীর গলায় বলে, বাইরে বেরোলে পা কেটে গলায় জড়িয়ে দেব। মায়রা হতাশ হয়ে ইরফানের দিকে চেয়ে থাকে। গ্লাস দিয়ে দৃষ্টি বাইরে দিলে খানিকটা দূরে নাসিমকে দেখতে পায়। ইরফান সেদিকেই এগোচ্ছে। মায়রা কিছুটা আন্দাজ করতে পারে হয়তো নাসিম আর ইরফানের মাঝে ঝামেলা চলে, কিন্তু কী নিয়ে এটা স্পষ্ট বুঝতে পারে না। আবার একটু একটু বুঝতেও পারে হয়তো। নাসিম উল্টো ঘুরে দুপা এগুলে পেছন থেকে ইরফানের কণ্ঠে নাসিমের পা থেমে যায়। দ্রুত পিছু ফিরে তাকায়। ইরফানের দৃষ্টি নরম। নাসিম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে উচ্চারণ করে, ইরফান তুই। ইরফান এগিয়ে এসে বলে, তুই এত সেলফিশ কেন রে নাসিম? ইরফানের গলার জোর নেই। নাসিম অবাক হয়ে দেখে ইরফানকে। ইরফান নাসিমের কাঁধে ধাক্কা দিয়ে বলে, সেলফিশ? আমার ফ্রেন্ড হয়েছিলি কেন? আনসামি। নাসিম ঠোক গিলল। ইরফান হঠাৎই রেগে নাসিমের কলার ধরে বলে, ফুল 1 ইয়ার আমাকে নিজের খোঁজ দিসনি, আর আজ আবারও পালিয়ে যাচ্ছিস? হাই, এত সেলফিশ পার্সন হয়ে আমার লাইফে আসার মানে কি ছিল? আমি রাগ করেছি, তুই ভাঙাতে যাবি না? স্ট্রেঞ্জ। নাসিম অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে, মৃদু স্বরে বলে, তোর সামনে গেলে তুই খুন করবি বললি। ইরফান দাঁতে দাঁত চেপে বলে, হ্যাঁ তো, খুন হবি? নাসিম চোখ বড় বড় করে তাকায়। না চাইতেও হেসে ফেলল। ইরফান রেগে তাকায়। নাসিম নিজেকে সামলে বলে, সরি, মিস্টেক। ইরফান নাসিমের কলার ছেড়ে বলে, যেখানে যাচ্ছিলি যা, আর একবার যদি আমার আশেপাশে দেখেছি তোকে সত্যি খুন করে ফেলবো আমি। নাসিম দ্রুত ইরফানকে জড়িয়ে ধরে। ইরফান নাসিমকে নিজের থেকে ছাড়াতে চাইলে নাসিম ছাড়ল না। ভারী গলায় বলে, তোকে অনেক মিস করি ব্রো। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল, কিছু বলল না। ঠোঁট বাঁকিয়ে একটু হাসল। মৃদুস্বরে বলে, কবে আসবি? নাসিম ইরফানকে ছেড়ে ভ্রু কুঁচকে বলে, আসতেই হবে। ইরফান গম্ভীর গলায় বলে, হবে। আমার ফ্রেন্ড হয়ে ফেঁসে গিয়েছিস, মৃত্যুর আগ পর্যন্ত এই ফাঁসির দড়ি গলায় ঝুলবে। নাসিম হাসলো, অতঃপর বলে, হেডমাস্টারের রাগ না পড়লে সত্যি আর আসতাম না, কিন্তু এখন আসবো। ইরফান বিরক্ত চোখে তাকায়। নাসিম মুখ লুকিয়ে একটু হাসলো। এই শব্দ বললে ইরফান রেগে যায়। ছোটবেলায় তারা স্কুলের হেডমাস্টারকে পেটমোটা হেডমাস্টার বলে ডাকতো। এখন বড় হয়ে ইরফানকে সেই ট্যাগ দিলে এ তো রাখবেই। ইরফান গম্ভীর গলায় বলে, ফালতু বকবক অফ কর। নাসিম মাথা নেড়ে বলে, ওকে, তুই বিজনেসের কাজে গেলে আমার সাথে কন্ট্যাক্ট করিস। ইরফান ছোট করে বলে। হুম। নাসিম হাত ঘড়িতে সময় দেখে বলে, টাইম নেই, যাচ্ছি তাহলে। কথাটা বলে সামনের দিকে এগিয়ে গেলে ইরফান পেছন থেকে বলে, তোর বিয়ে করা উচিত। ইরফানের কথায় নাসিম হেসে ফেলল। প্রবেশ গেটে দাঁড়িয়ে ইরফানের দিকে চেয়ে বলে, মরে গেলে ভালো হয়। কথাটা বলে ইরফানকে হাত নেড়ে ভেতরে চলে যায় নাসিম। ইরফান অসহায় চোখে নাসিমের প্রস্থান দেখল। নাসিমের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মায়রা আর সামিয়া, এই দুজনেই তার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ।
যাদের সমাপ্তি বাংলাদেশেরই মাটিতে। কিছু দূরে নাসিম তার মাকে দেখে মায়ের সামনে এগিয়ে দাঁড়ায়। নাসিমের মা ছেলের ফ্যাকাশে মুখটা দেখে বলে, কি হয়েছে বাবা? নাসিম ঝাপসা চোখে তার মায়ের মুখটা দেখে, মৃদুস্বরে বলে, আল্লাহ চাইলে বাবিডলকে আমার নামে লেখাতে পারতো, তাই না মা? নাসিমের মা ছেলের কথায় বিষাদ চোখে চেয়ে থাকলো। নাসিম নিজেকে সামলে তার মায়ের হাত ধরে সামনের দিকে এগিয়ে যায়। ইরফান বেশ কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে রইল। ভেতর থেকে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তার গাড়ির দিকে এগিয়ে যায় গটগট পায়ে। অন্তরা ঝাপসা চোখে ইরফান আর নাসিমকে এতক্ষণ দেখছিল। কতগুলো মাস পর ইরফানকে দেখল। ইরফান তার গাড়ির দরজা খুলে মায়রাকে বেরিয়ে আসতে বললে মায়রা বেরিয়ে আসে গাড়ির ভেতর থেকে। হাত বাড়িয়ে ইরফানের বাহু জড়িয়ে ধরে। ইরফান মায়রাকে আগলে নিয়ে উল্টো পথে এগিয়ে যায়। অন্তরার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, বিড়বিড় করে, ইরফান, তুমি একটুখানি ভালোবাসাও কখনো আমার কপালে জোটেনি। তবে আমার খারাপ মানুষদের তালিকায় আমি হয়তো প্রথম। এটাই বা কম কিসের? তোমার কোনো না কোনো তালিকায় তো আমার অবস্থান হয়েছে, এই অনেক।